বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি খন্দকার শহীদুল ইসলাম, প্রভাষক, পৌরনীতি ও সুশাসন, সলভ ডিগ্রি কলেজ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আমি আজকে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে আজকের এই লাইভে আসা। আমি প্রথমেই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুদের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের করোনাকালীন সময়ের জন্য যে সংক্ষিপ্ত পাঠ্যসূচি করা হয়েছে সেটি আজকে তোমাদেরকে জানিয়ে দেব। কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি আমি তোমাদেরকে জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, বিষয় কোড 270। আমি তোমাদেরকে এই করোনাকালীনে যে সংক্ষিপ্ত পাঠ্যসূচি দেওয়া হয়েছে, কয়টি অধ্যায় এবং শিরোনামগুলো কি তা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে অনলাইনে গিয়ে ডাউনলোড দিয়ে এগুলো জানতে পারবে। আমি প্রথমেই তোমাদেরকে জানাচ্ছি কয়টি অধ্যায় আছে, অধ্যায়গুলোর নাম এবং শিরোনাম জানাচ্ছি। প্রথম অধ্যায়, শিরোনাম ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। এটা হচ্ছে প্রথম অধ্যায়, এটা হচ্ছে শিরোনাম। দ্বিতীয় অধ্যায়, পাকিস্তান থেকে বাংলাদেশ, অর্থাৎ 1947 থেকে 1971 সাল পর্যন্ত। এটি হলো দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়, রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা লাভ। এটি হচ্ছে তৃতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের শিরোনাম। চতুর্থ অধ্যায়, শিরোনাম হচ্ছে বাংলাদেশের সংবিধান। আর দশম অধ্যায়ে যা দেখবে, শিরোনাম হচ্ছে নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। এই 5টি অধ্যায় থেকে আগামী এইচএসসি পরীক্ষায় 2021 সালের পরীক্ষায় তোমাদের পৌরনীতি বিষয়ের প্রশ্ন, দ্বিতীয় পত্রের প্রশ্ন করা হবে। পূর্ণমান ঠিকই থাকবে 100। তোমরা এতক্ষণ 2021 সালের পরীক্ষার যে কয়টি অধ্যায় এবং অধ্যায়ের শিরোনাম, সেগুলো তোমাদেরকে আমি এতক্ষণ জানালাম। তোমরা পারলে লিখে নিতে পারো। আবারও বলছি, প্রথম অধ্যায়, ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ, এর প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়, পাকিস্তান থেকে বাংলাদেশ, অর্থাৎ 1947 থেকে 1971 সাল পর্যন্ত। তৃতীয় অধ্যায়, রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা লাভ। এটা যে তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায়, বাংলাদেশের সংবিধান। আর সর্বশেষে রয়েছে দশম অধ্যায়, শিরোনাম হচ্ছে নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। নাগরিক সমস্যা ও আমাদের করণীয়, এই 5টি অধ্যায় থেকে তোমাদের আগামী 2021 সালের এইচএসসি পরীক্ষায় প্রশ্ন করা হবে। তোমরা
এই 5টি অধ্যায় ভালো করে পড়বে। আমি তোমাদেরকে আজকে প্রথম অধ্যায়ের ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ থেকে তোমাদেরকে আজকে আমি প্রথমেই এই অধ্যায়ের যে 1 নম্বরে রয়েছে সেটা হচ্ছে 1935 সালের ভারত শাসন আইন। এটা হচ্ছে প্রথম অধ্যায়ের পার্ট 9। তোমরা দেখবে মূল বইয়ে, যে কোনো মূল বই, যে কোনো লাইব্রেরি প্রকাশনীর বই, মূল বই কিনবে, তোমরা কিনেছো নিশ্চয়ই। সেখানে পার্ট 9 তোমরা দেখো, সেখানে আছে 1935 সালের ভারত শাসন আইন। আমি তোমাদেরকে একটু প্রেক্ষাপট পড়ে শোনাই, পরে তোমাকে বুঝিয়ে দেব। 1919 সালের ভারত শাসন আইন ভারতবাসীর ক্রমবর্ধমান রাজনৈতিক চাহিদা ও প্রত্যাশা পূরণ করতে পারেনি। 1919 সালের ভারত শাসন যে আইনটা ছিল সেটা ভারতবাসীর রাজনৈতিক চাহিদার প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে প্রতিকূলতার মধ্য দিয়ে এ আইন কিছুটা হলেও পথ অতিক্রম করেছে, কিছুদিন স্থায়ী ছিল। ব্রিটিশ সরকার নিজেই এ আইনের কার্যকারিতা পরীক্ষার জন্য 1928 সালের 3রা মার্চ ভারতে সাইমন কমিশন পাঠায়। ব্রিটিশ সরকার নিজেই এই আইনের কার্যকারিতা পরীক্ষা করার জন্যে 1928 সালের 3রা মার্চ ভারতে সাইমন কমিশন পাঠায়। কিন্তু এই সাইমন কমিশনের সুপারিশ সমূহকে ভারতবর্ষের জনগণ ভালোভাবে গ্রহণ করতে পারেনি। এই সাইমন কমিশন যে সুপারিশ করেছিল সেটা ভারতবর্ষ ভালোভাবে গ্রহণ করেনি। তাই একই বছরে কংগ্রেসের পক্ষ থেকে প্রণীত হয়েছিল নেহেরু রিপোর্ট। ওই বছরে ভারতবাসী তারা কংগ্রেসের পক্ষ থেকে, কংগ্রেস রাজনৈতিক দল ভারতবর্ষের, সেই দলের পক্ষ থেকে কংগ্রেসের পক্ষ থেকে প্রণীত হয়েছিল নেহেরু রিপোর্ট। তবে এ রিপোর্টে আবার মুসলমান সম্প্রদায়ের দাবি পূরণ না হয় তারা তা প্রত্যাখ্যান করে। তো এই রিপোর্টে মুসলমানের প্রত্যাশা পূরণ না হয় তারা তা প্রত্যাখ্যান করে, অর্থাৎ মুসলমানের দাবি দেওয়া হয়তো সেখানে ছিল না, যার জন্য তারা গ্রহণ করেনি। এ অবস্থায় ভারতবর্ষের শাসনতান্ত্রিক অচলাবস্থার নিরসনে 1929 সালে জিন্নাহ মুসলিম লীগের পক্ষ থেকে 14 দফা দাবি পেশ করেন। এটাকে নিরসন করার জন্য জিন্নাহ 1929 সালে মুসলিম লীগের পক্ষ থেকে 14 দফা দাবি পেশ করেন। সব কিছু মিলে ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সব কিছু মিলে ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা জটিল হয়ে ওঠে, অর্থাৎ কঠিন হয়ে ওঠে। অবস্থা দৃষ্টে ব্রিটিশ সরকার ভারতবাসীর কাছে গ্রহণযোগ্য একটি নীতি নির্ধারণের জন্য 1930 থেকে 32 সালের মধ্যে পরপর 3 বার গোল টেবিল বৈঠক আহ্বান করে। এটাকে নিরসন করার জন্যে 1930 সাল থেকে 32 সালের মধ্যে পরপর 3 বার গোল টেবিল বৈঠক করেন। এভাবে ব্রিটিশ কর্তৃপক্ষ আলাপ আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো সম্পর্কে ভারতীয়দের ধারণা ও প্রত্যাশা অবহিত হয়। ব্রিটিশ সরকার গোল টেবিল বৈঠকের আলাপ আলোচনা ও প্রস্তাবসমূহকে একত্রিত করে 1933 সালের মার্চ মাসে একটি শ্বেতপত্র প্রকাশ করে। 1933 সালের মার্চ মাসে একটি শ্বেতপত্র প্রকাশ করে। পরে শ্বেতপত্রটি ব্রিটিশ পার্লামেন্টের যুক্ত কমিটি দ্বারা পরীক্ষিত হয়। 1934 সালের 22 নভেম্বর যুক্ত কমিটি শ্বেতপত্র সম্পর্কিত প্রস্তাবটি রদবদল সাপেক্ষে প্রতিবেদন জমা দেয়। কিছু রদবদল করে সেটা জমা দেয় 1934 সালে 22 নভেম্বর।
যুক্ত কমিটির শ্বেতপত্রের মৌলিক বিষয়গুলোতে কোনো পরিবর্তন না আনলেও কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভাগুলোর গঠন এবং অন্যান্য কয়েকটি বিষয়ে সুপারিশ করে। কমিটির ওই রিপোর্টের ভিত্তিতে 1935 সালের 5 ফেব্রুয়ারি ব্রিটেনে কমন্স সভায় তদানীন্তন ভারত সচিব স্যার স্যামুয়েল হোর একটি বিল উত্থাপন করেন। কমিটির ওই রিপোর্টের ভিত্তিতে 1935 সালের 5 ফেব্রুয়ারি ব্রিটেনের কমন্স সভায় তদানীন্তন ভারত সচিব স্যার স্যামুয়েল হোর একটি বিল উত্থাপন করেন। শ্রমিক দলের প্রচণ্ড বাধা সত্ত্বেও বিলটি 4 জুন কমন্স সভায় এবং 24 জুলাই লর্ড সভায় গৃহীত হয়। শ্রমিক দল বাধা দিলেও তারপরেও এই বিলটা গৃহীত হয়। 2 আগস্ট ব্রিটিশ রাজের সম্মতি লাভের পর বিলটি আইনে রূপান্তরিত হয়। 2 আগস্ট ব্রিটিশ রাজের সম্মতি লাভের পর বিলটি আইনে রূপান্তরিত হয়। এই আইনটি হচ্ছে 1935 সালের ভারত শাসন আইন। এই আইনটি হচ্ছে 1935 সালের ভারত শাসন আইন। আমি যে তোমাদেরকে কিছু পড়ে শোনালাম এবং বুঝিয়ে বললাম, তোমরা পার্ট 9 ভারত শাসন আইন 1935 এটা বই খুললেই তোমরা দেখতে পাবে। সেই সাথে তোমাদের 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য পড়তে হবে। এটা তোমাদের অধ্যায়ের ভিতরে রয়েছে। বৈশিষ্ট্যগুলো কি আমি তোমাদেরকে ভারত শাসন আইনের 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলোর কিছু পয়েন্ট তোমাদেরকে আজকে বলে দেব, তোমরা লিখে নিতে পারো। বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বরে রয়েছে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন। তোমরা 1 নম্বর লিখে নিতে পারো 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য। নাম্বার 1, সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন। 1 নম্বর সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন। 2 নম্বর প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন। প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন। 3 নম্বর কেন্দ্রে দ্বৈত শাসন প্রবর্তন। কেন্দ্রে দ্বৈত শাসন প্রবর্তন। 4 নম্বর শাসন ক্ষমতার বিকেন্দ্রীকরণ। 4 নম্বর শাসন ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এগুলো আমরা বলছি ভারত শাসন আইনের বৈশিষ্ট্যের কিছু পয়েন্টের নাম বলছি, তোমরা লিখে নাও। 5 নম্বর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রবর্তন। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রবর্তন। 6 নম্বর দীর্ঘ ও জটিল সংবিধান। দীর্ঘ ও জটিল সংবিধান 6 নম্বর। 7 নম্বর যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন। 7 নম্বর যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন। 8 নম্বর উপদেষ্টা পরিষদ গঠন। 8 নম্বর উপদেষ্টা পরিষদ গঠন। 9 নম্বর দুষ্পরিবর্তনীয় সংবিধান। 9 নম্বর দুষ্পরিবর্তনীয় সংবিধান। 10 নম্বর মুসলমানদের প্রতিনিধিত্ব। 10 নম্বর মুসলমানদের প্রতিনিধিত্ব। 11 নম্বর প্রাদেশিক আইনসভার প্রতিনিধিত্ব। 11 নম্বর প্রাদেশিক আইনসভার প্রতিনিধিত্ব। আমি আবার বলছি 12 নম্বর গভর্নর জেনারেলের ক্ষমতা বৃদ্ধি। গভর্নর জেনারেলের ক্ষমতা বৃদ্ধি। 13 নম্বর রাজপ্রতিনিধির পদ। 13 নম্বর রাজপ্রতিনিধির পদ। 14 নম্বর
ব্রহ্মদেশকে বিচ্ছিন্ন করো, ব্রহ্মদেশকে বিচ্ছিন্ন করো। 15 নাম্বার, নতুন প্রদেশের সৃষ্টি, নতুন প্রদেশের সৃষ্টি। 16 নাম্বার, আইন সংশোধনের ক্ষমতা, আইন সংশোধনের ক্ষমতা। 17 নাম্বার, ভোটাধিকার সম্প্রসারণ, সর্বশেষ ভোটাধিকার সম্প্রসারণ, এর 17 নাম্বার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ আমার সাথে যুক্ত থাকায় তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে তোমাদেরকে আজকে যে আমি 1935 সালের ভারত শাসন আইনের পার্ট 9 থেকে তোমাদেরকে ভারত শাসন আইনের তোমাদেরকে প্রথমে যে পড়ে শোনালাম এবং বৈশিষ্ট্য তোমাদেরকে পড়ে শোনালাম, জানালাম এবং কিছু বুঝায় বললাম, তোমরা এগুলো লিখে নিয়েছো নিশ্চয়ই। আর যারা লেখনি আমার ভিডিও দেখে তোমরা লিখে নেবে।